আজকের এই ব্রিফিংটা একটা বিশেষ ঘটনাকে নিয়ে। এর নাম দ্য প্যাসিফিক ট্রায়াড ইনসিডেন্ট। এমন একটা ঘটনা যেখানে যুদ্ধটা সীমান্তে হয়নি, হয়েছিল স্টক মার্কেটে। চলুন এই অর্থনৈতিক ছায়াযুদ্ধের প্রতিটি স্তর আমরা এক এক করে খুলে দেখি। ক্যাপ্টেন আদিত্য প্রাসারের একটা কথা দিয়েই শুরু করা যাক। এই একটা লাইনেই কিন্তু পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। এখানে সংঘাতের অস্ত্র ছিল অ্যালগোরিদম, আর লক্ষ্য ছিল বাজারকে আনস্টেবল করে দেওয়া। এটা একটা নতুন যুগের যুদ্ধ, যেখানে বুলেট দিয়ে নয়, ডেটা দিয়ে আঘাত করা হয়। তো সবকিছুর শুরুটা হয়েছিল হিমালয়ের একটা খুব উঁচু প্রত্যন্ত লিসনিং পোস্ট থেকে। ওখানে প্রথম সূত্রটা ধরা পড়ে, আর সেখান থেকেই এই বিশাল ছায়া যুদ্ধের পর্দা উঠতে শুরু করে। ভাবুন একবার, 14,000 ফুট উঁচুতে ক্যাপ্টেন আদিত্য প্রাসার ডিউটিতে ছিলেন। তার কাজটা শুধু সাধারণ মিলিটারি কমিউনিকেশন শোনা ছিল না, কমার্শিয়াল স্যাটেলাইট ফিড আর ফিন্যান্সিয়াল ডেটার ওপরও নজর রাখতে হতো। আর ঠিক সেখানেই তিনি একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। যখনই সীমান্তে সামান্য উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই এশিয়ার নির্দিষ্ট কিছু মার্কেটে একটা অস্বাভাবিক ওঠানামা হচ্ছে। এই টেবিলটা দেখুন কিভাবে একটা সাধারণ স্যাটেলাইট হাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গুয়ামের একটা সিভিলিয়ান হাব থেকে প্যাসিফিক নেট 3 স্যাটেলাইটের মাধ্যমে একটা এনক্রিপ্টেড সিগন্যাল পাঠানো হতো, আর এই সিগন্যালটাই ভারত চীন সীমান্তের মিলিটারি মুভমেন্টের সাথে একদম তাল মিলিয়ে টোকিও, সাংহাই আর মুম্বাইয়ের ট্রেডিং সার্ভারে মিলিসেকেন্ডের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড ট্রিগার করছিল। একেবারে নিখুঁত একটা ষড়যন্ত্র। এই অদ্ভুত কার্যকলাপটা যখন নজরে এলো, তখন একটা আনুষ্ঠানিক তদন্ত শুরু হলো। এর দায়িত্ব দেয়া হলো ইন্সপেক্টর অর্জুন সেনকে, আর এই কেসটারই আনুষ্ঠানিক নাম দেয়া হলো দ্য প্যাসিফিক ট্রায়াড ইনসিডেন্ট। তদন্তে উঠে এলো এই ঘটনার পেছনের মূল খেলোয়াড়ের নাম, প্যাসিফিক স্ট্র্যাটেজিক কাউন্সিল, বা সংক্ষেপে পিএসসি। বাইরে থেকে দেখলে এরা একটা থিঙ্ক ট্যাঙ্ক। ওয়াল স্ট্রিট আর সিলিকন ভ্যালির সাথে এদের গভীর যোগাযোগ। কাগজে কলমে এরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনার কথা বলে, কিন্তু পর্দার আড়ালে এরা অস্থিতিশীলতা থেকেই নিজেদের আসল লাভটা করে। ওদের আক্রমণের একটা নির্দিষ্ট ছক ছিল, একটা পরিষ্কার প্যাটার্ন। প্রথমে সীমান্তে কোনো গুজব বা ছোট ঘটনা দিয়ে উত্তেজনা তৈরি করা হতো। তারপর সেই সুযোগে ভারতীয় আর চীনা মিডিয়ায় নির্দিষ্ট কিছু ভুল খবর ছড়িয়ে দেওয়া হতো। এতে বাজারে আতঙ্ক তৈরি হতো, আর ঠিক সেই মুহূর্তে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের মাধ্যমে ওরা বিলিয়ন ডলার কামিয়ে নিত। আর এই বিশাল অঙ্কের টাকাটা নিউ ইয়র্কের ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এমনভাবে লেনদেন করা হতো যে এর আসল উৎস খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব ছিল। এখন প্রশ্ন হল, এত নিখুঁতভাবে এই কাজটা ওরা করত কিভাবে? চলুন ওদের আসল অস্ত্রটা দেখি। এটা এমন এক যুদ্ধ যেখানে অ্যালগোরিদম আর ভুল তথ্যই হল সবচেয়ে বড় হাতিয়ার। এই স্লাইডটা দেখুন, দুটো যুদ্ধক্ষেত্রের ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ট্যাঙ্ক, সৈন্য আর টহল, আর অন্যদিকে আছে অ্যালগোরিদম, স্যাটেলাইট সিগন্যাল আর মার্কেটের পতন। মানে লড়াইটা আর মাটির নয়, লড়াইটা এখন পুরোপুরি ডেটার। পিএসসির এই অ্যাট্যাক সাইকেলটা ছিল 5টা ধাপে সাজানো। প্রথমত, ওরা স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তের উত্তেজনার ওপর নজর রাখত। তারপর ওদের এআই জেনাস ব্যবহার করে নির্দিষ্ট ভুল তথ্য ফাঁস করত। এর ফলে বাজারে যে ভয় আর অস্থিরতা তৈরি হতো, ঠিক সেই সুযোগেই হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করে ওরা কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করে নিত। আর এই পুরো অপারেশনের মাথা ছিল জেনেস নামের একটা অত্যাধুনিক এআই। এই এআই রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করতে পারত, মিডিয়ায় কি খবর যাবে তা নিয়ন্ত্রণ করতে পারত, আর মানুষের চেয়ে 1000 গুণ দ্রুত ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিতে পারত। এটাই ওদের প্রতিটি পদক্ষেপকে প্রায় নির্ভুল করে তুলেছিল। কিন্তু এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা যখন ধরা পড়ল, তখন ভারতীয় দলও বসে থাকেনি। তারা একটা পাল্টা আক্রমণের পরিকল্পনা করে। শত্রুর কৌশল দিয়ে শত্রুকে জবাব দেওয়ার প্রস্তুতি শুরু হয়। পিএসসি এখানেই থামেনি, ওরা খেলাটাকে আরও বিপজ্জনক স্তরে নিয়ে যায়। ওরা ভারতীয় সেনাবাহিনীর ভেতরেই নিজেদের লোক তৈরি করতে শুরু করে। মেজর বিক্রম সিংয়ের মতো সৈন্যদের ব্ল্যাকমেল করে, ঘুষ দিয়ে ফলস ফ্ল্যাগ অর্থাৎ সাজানো ঘটনা তৈরি করতে বাধ্য করে, যাতে সীমান্তে সত্যিকারের সংঘাত বাধে।
এর জবাবেই শুরু হয় অপারেশন মিরর, একেবারে ওদের চালেই ওদেরকে মাত দেওয়ার একটা প্ল্যান। যেমন যখন পিএসসি ভারত-চীন সংঘর্ষের গুজব ছড়ালো, ভারতীয় দল তখন পাকিস্তান-চীন সংঘর্ষের একটা জাল খবর ফাঁস করে দিল। এমনকি মেজর বিক্রমের মতো যারা আপোস করতে বাধ্য হয়েছিল তাদেরকেই ডাবল এজেন্ট হিসেবে ব্যবহার করে শত্রুকে ভুল তথ্য দেওয়া শুরু হলো। আর এখানেই খেলাটা ঘুরে গেল। সবথেকে অবাক করা ব্যাপার হল পিএসসির নিজেদের তৈরি জ্যানাস এআই গুণে গুণে ৮৭% সম্ভাবনা দেখালো যে তাদের অ্যাসেট মানে মেজর বিক্রম একজন ডাবল এজেন্ট হয়ে গেছে। এই একটা হিসাবই যথেষ্ট ছিল। পিএসসি তাদের পুরো আক্রমণটা বাতিল করতে বাধ্য হল। একটা অ্যালগরিদমই ওদের পুরো প্ল্যানটা ভেস্তে দিল। এই ঘটনার শেষটা ছিল অসাধারণ। একটা সম্ভাব্য যুদ্ধকে থামানো হলো, কিন্তু একটাও গুলি না চালিয়ে। এটা ছিল ডিজিটাল রণক্ষেত্রে এক ঐতিহাসিক জয়। এই চার্টটা দেখুন। অপারেশন মিররের সাফল্যটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এই পাল্টা চালটা শুধু পিএসসির আক্রমণই থামায়নি, বরং অর্থনৈতিকভাবে তাদের নিজেদেরকেই আঘাত করেছে। মার্কিন প্রতিরক্ষা স্টক 18% পড়ে গেল, আর অন্যদিকে ডিজিটাল রুপি আর চীনা ইউয়ান বেশ শক্তিশালী হয়ে উঠল। তাহলে এই মিশনের শেষ পর্যন্ত ফলাফলটা কি দাঁড়ালো? সিকিম আর লাদাখে একটা বড় সীমান্ত সংঘর্ষ এড়ানো গেছে। পিএসসির আসল চেহারা সারা বিশ্বের সামনে চলে এসেছে। ওদের জেনাস এআই এর সোর্স কোড গায়েব করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ঘটনার ফলে ভারত আর চীনের মধ্যে একটা অভূতপূর্ব সাইবার সহযোগিতা তৈরি হয়েছে, যা আগে ভাবাই যেত না। ইন্সপেক্টর সেনের এই একটা কথাতেই এই নতুন ধরনের যুদ্ধের মূল নীতিটা বোঝা যায়। এখানে প্রতিরক্ষা মানে শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, বরং ডিজিটাল দুনিয়ায় সক্রিয়ভাবে শান্তি প্রতিষ্ঠা করা। তো সীমান্তের যুদ্ধটা তো সাইবার স্পেসে জেতা গেল, কিন্তু প্রশ্নটা হলো, যখন টাকা আর তথ্যই যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠছে, তখন ভবিষ্যতের এই অদৃশ্য লড়াইগুলোর জন্য আমরা গোটা বিশ্ব কতটা প্রস্তুত? এই প্রশ্নটা আজ সবার সামনে একটা বড় চ্যালেঞ্জ।